রাউজা স্যার কই? কোথায়? সামনে কথা বলতে গেছে। আরে স্যার আদাব। স্যার সামনে নাই? স্যার নাই, দেখতে পাইনি, সরি সরি। সমস্যা নাই, স্যার আসবি এখন। চলে আসছি। স্যার আদাব। আসসালাম, কেমন আছেন আপনি? ভালো আছি। ও, রাউজা, কামরুল আর রীতি, এই দুইজনই। স্যার কেমন আছেন? আছি, ভালো আছি, আপনাদের দোয়ায় সুস্থ আছি। স্যার আপনার কথাগুলো জোরে বাড়ি খাচ্ছে, একটু না সাউন্ডটা একটু ইয়া করেন, এখন কি করব? কমিয়ে দেন। একবারে মিউট করে দেন। আমি না না আমার মিউট না। আমি আমারটা কমাইতে পারি, বাড়াইতে পারি, কিন্তু আপনার এইটার তো আমি কমাইতে বাড়াইতে পারি না। আমি কি অত কম্পিউটার ভালো? একটু একটু সাউন্ডটা কমিয়ে দিলে একটু ভালো হতো স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, সাউন্ড কমাই দিয়েছি। কি তো ছিল? ওকে, আচ্ছা বলেন তো, এই যে দেখছেন সাউন্ড কমাই দিয়েছি। স্যার শুনতেই তো পাচ্ছি না। শুনতে পাচ্ছেন? পারতেছি স্যার। আচ্ছা, জোরে কথা বলছি, না শুনতে পাবেন। আমাদের আলোচনা করার বিষয়বস্তু কি ছিল? স্যার ওই যে দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগের, তাই না? যে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আজকে আলোচনা করব। প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে যদি আমি আলোচনা করতে যাই, তাহলে আমরা কি আলোচনা করব? প্রথমে প্রাকৃতিক দুর্যোগের আলোচনা স্যার করব। খরা। প্রথমে আমরা খরা আলোচনা করব। এখন বলেন তো, খরা খরা খারাপ পছন্দ। সম্পর্কে আমরা যখন আলোচনা করব তখন আমরা খরা কাকে বলে সেটা কি মনে আছে? আমি গতদিন আলোচনা করেছিলাম, খরা কাকে বলে বলেন তো? স্যার একটানা 1 মাস বৃষ্টি না হলে তাকে খরা খরা বলে না স্যার? একটানা 1 মাস, আপনি বইয়ে যেটা লেখা আছে, হ্যাঁ স্যার। লেখা আছে? হ্যাঁ স্যার। ও আচ্ছা, তাহলে ওটাই, যে তথ্যটা দেওয়া আছে সেটাই। একটানা যদি 1 মাস কি হয়, বৃষ্টি না হয়, তাহলে আমরা সেটাকে খরা বলি। কিন্তু এই খরা বলি। বাংলাদেশে তো একটানা অনেকদিন বৃষ্টি হয় না রে, তাই না? স্যার তখনই তো খরা হয়, তখনই খরা ধরে, আমরা ধরে নিই। খরা হওয়ার এমনও সময় আসে যে প্রত্যেক দিনই বৃষ্টি হয়, তখন আমরা সেটাকে কি স্যার বলি? বর্ষাকালে। আচ্ছা, স্যার বর্ষাকাল বলি। বর্ষাকাল বলে থাকি। এখন বলেন, এই যে খরা যে সৃষ্টি হয় বা খরা হয়, এই খরা আমাদের বাংলাদেশের জন্য, আমি সারা পৃথিবীর প্রেক্ষাপটে বলছি না, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি যে এই খরাটা যে হয়, উপকারিতার দিক বেশি না অপকারিতার দিক বেশি? জি স্যার। উপকারিতাই তো স্যার। তুমি এরকম একটা বই আছে ওই দিয়ে উপরে, হ্যাঁ এটা একটু নিয়ে আসেন। আচ্ছা, তাহলে কি বললাম, যে এই খরাটা উপকারিতা চাইতে আমাদের মনে হয় অপকারিতা একটু বেশি হয়, অপকারিতাই বেশি। অপকারিতাটা বেশি। আচ্ছা, কামরুল বলেন, খরা একটা অপকারিতার দিক বলেন তো, একটু আলোচনা করেন যে বাংলাদেশে খরা বেশি হলে এই অপকারী দিকটা হয়ে থাকে, একটু বলেন। স্যার খরা হলে আমাদের ফসল যেগুলো আছে স্যার সেগুলোতে স্যার বেশি ফলন ভালো হয় না স্যার এই খরার কারণে। খরার কারণে তার মানে ফসল, ফসলের যে দানা আছে, আমরা যেটাকে ফসলের জি দানা স্যার, বলি, দানা বলি, হ্যাঁ। পরিপুষ্ট হয় না, আর পরিপুষ্ট না হলে আমাদের ফলন ভালো হয় না। মানে ফলন ভালো হয় না। ধানের কথা চিন্তা করি আমরা, তাহলে দেখতে পাবো ধান হচ্ছে, ধান হয়েছে, কিন্তু ধানের যে মূল পরিপক্ক যেটা আছে বীজ, এই বীজটা না ভালো হয় না, এটাকে আমরা পাতান বলে থাকি। ধানের চাইতে কি বেশি হয় বলেন? পাতানটাই পাতান। বেশি হয়। এটা একটা যেমন গাছ, ধানের গাছ, গাছটা। আচ্ছা, এখন রীতি একটা বলেন তো মনি, খরার আরেকটা অপকারিতার দিক কি আছে? খরা হলে কি হয়? স্যার মানে গরু ছাগল মানে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়। গুড, ভেরি গুড। আমাদের দেশে সহ সারা পৃথিবীতে এই যে গবাদি পশু যে আমরা লালন পালন করি, গবাদি পশুর 1 নাম্বার খাদ্যটা হচ্ছে আমরা জানি খড়। আপনারা সবাই খড় অর্থাৎ খ্যার। গবাদি পশুর 1 নাম্বার খাবার। কিন্তু এই গবাদি পশুর খাবার আরেকটা আছে, খুব উত্তম একটা, ওটাই উত্তম একটা খাবার আছে। এই খাবারটাকে আমরা কি বলবো? এই যে ঘাস, তারপরে আর কি কি সব আছে না, যে যেগুলো উচ্ছিষ্ট পাওয়া গুড়া, ভুসি। গেলে দেখবেন ঘাস পাওয়া যায়। তারপরে আমরা আবার এখন নতুন করে ঘাস চাষ করছি, চাষাবাদ করছি আমরা, কিন্তু
আপনারা কি সবাই লক্ষ্য জি করেন? স্যার, বিদেশি ঘাস। বাচ্চা জি বাচ্চা, স্যার। আপনারা কি খবর টবর পড়েন দৈনন্দিন জীবনে? জি স্যার। এই খবর পড়েন না খবর দেখেন? যে কোনো স্যার দেখি স্যার। খালি জি স্যার বলেন। আমি বললাম খবর পড়েন, কয় জি স্যার। আমরা তো খবর পড়ি না রে, খবর দেখি। হ্যাঁ আচ্ছা, স্যার, খবর দেখি, হ্যাঁ ওটাই। গতদিন টিভিতে যে খবরটা দেখলেন, ওই খবরের মধ্যে একটা জিনিস লেখা ছিল, আপনারা দেখছেন? যে বাংলাদেশ থেকে কিছু কিছু মানুষ বিদেশে যাচ্ছে। এই যে আমাদের যে ওটাকে কি বলে, ঘাস আছে না? স্মার্ট কার্ড। স্মার্ট কার্ড না রে বাবা, ঘাস। এই ঘাস চাষের উপর প্রশিক্ষণ দেওয়ার জন্য তারা বিদেশে যাচ্ছে। এটা আমি খবরে দেখলাম মোটামুটি। তাহলে দেখেন এই যে ঘাস চাষ কিভাবে করা হয়, বাংলাদেশে কিভাবে ঘাস চাষ করলে ফসল বা ফলনাদি বেশি হবে, এটার উপর একটা প্রশিক্ষণের জন্য তারা বিদেশ যাচ্ছে। আচ্ছা, এখন আমি যদি আপনি প্রশ্ন করি, এই যে অপকারিতার দিক সম্পর্কে আমরা মোটামুটি দুইটা পড়লাম, যে ফসলাদি ভালো হচ্ছে না, বা ফসলাদির যে মান যতটুকু ভালো হওয়ার কথা ছিল ততটুকু মান হচ্ছে না। আর দুই নম্বরটা বললাম যে গবাদি পশু সহ আদার্স আর যে সকল জিনিস আছে, এইগুলা জিনিসের খাদ্যের অভাব দেখা দিচ্ছে। এটা হচ্ছে খরার একটা প্রভাব। এখন যদি আমি প্রশ্ন করি যে কি কি কারণে খরা বেশি হতে পারে, এই খরা হওয়ার কারণটা কি, আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন? আনিশা সুলতানা, উনি আনিশা। স্যার বৈশ্বিক উষ্ণায়ন। বৈশ্বিক উষ্ণায়ন, হ্যাঁ। এতে একটা কথা বললো যে বৈশ্বিক উষ্ণায়ন, তার মানে আমাদের পৃথিবীর, আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশের আগের যে যতটুকু মানে উষ্ণায়ন ছিল, তার থেকে দিন যাচ্ছে পৃথিবীর তাপমাত্রাটা দিন যাচ্ছে বাড়ছে। আর এই তাপমাত্রা বাড়ার কারণ আপনি আমি মোটামুটি সবাই জানি, এতে কলকারখানা, গাড়ি ঘোড়া এসে মানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি উৎপন্ন হচ্ছে, ফলে বৈশ্বিক উষ্ণায়ন দেখা দিচ্ছে। আচ্ছা, এই যে বৈশ্বিক উষ্ণায়নের ফলে কিন্তু বৃষ্টিপাত বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কি হচ্ছে, কমে যাচ্ছে। ফলে আমাদের কি দেখা দিচ্ছে, খরা দেখা দিচ্ছে। এটা হচ্ছে এক নম্বর কারণ। রাউজামনি একটা বলেন তো, আর কি কি কারণে খরা হতে পারে? ওই একটা ছাড়া, বৈশ্বিক উষ্ণায়ন ছাড়া আর কি কি আছে বলেন। রাউজা শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার। আপনি বলেন তো, বলতে পারবেন? স্যার পারবো না, আচ্ছা, আমি মনে একটু আসতেছে আচ্ছা মনে আসতেছে না। আমি আমি একটু হেল্প করছি। দেখেন, এই যে আপনারা লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের যতগুলো নদী আছে, ভালো বুঝেন, বাংলাদেশের যতগুলো নদী আছে প্রত্যেকটা নদীর নাব্যতা কিন্তু দিন যাচ্ছে হ্রাস পাচ্ছে। নাব্যতাটা মনে বুঝেন? নাব্যতা কথার অর্থ হচ্ছে গভীরতা। আগেকার দিনে আমরা দেখছি যে বাংলাদেশে যতগুলো নদী আছে প্রত্যেকটা নদীর অনেক গভীর ছিল এবং প্রশস্ত ছিল, অনেক প্রশস্ত ছিল। ফলে বর্ষাকালে যখন বৃষ্টিপাত হতো তখন এই নদীগুলাতে পানি জমা থাকতো। কেন? কারণ খরার সময় আমরা দেখি বৃষ্টিপাত কম হয়, তখন এই পানিগুলো আমরা চাষাবাদের ক্ষেত্রে ব্যবহার করতাম। ফলে পানির অভাব দেখা দিত না। কিন্তু এখনকার যুগে, বর্তমান যুগে আপনারা লক্ষ্য করে দেখবেন যে প্রত্যেকটা নদীরই নাব্যতা হারাচ্ছে, মানে গভীরতা কমে যাচ্ছে। নদীর নিচে পলিমাটি অথবা বিভিন্ন ধরনের কারণে নদীটা পূরণ হয়ে যাচ্ছে। আর মানুষ তো অবশ্যই বুঝতে পারছেন, মানুষ কিন্তু নদীর উপরে খুব প্রভাব বিস্তার করছে। কিরকম টাইপের? এই যেমন বগুড়া শহরের একটা নদী আছে, আপনারা দেখতে পাবেন, আপনারা করতোয়া নদী। করতোয়া। করতোয়া নদীতে যাবেন। করতোয়া নদীতে এখন ড্রেন। তেলোপাড়ার ব্রিজ আছে, বড় বাজারের ওখানে যে ব্রিজ আছে, ওই ব্রিজের উপরে উঠে আপনি দেখবেন যে আশেপাশে তাকালে মনে হয় আসলে এটা নদী না, এটা কোনো একটা ড্রেন ড্রেন। একটা ড্রেন মনে হয়। জি স্যার, চালো পরে ড্রেন ওটা। হ্যাঁ, এত সরু একটা জিনিস। আসলে নদী তো এত ছোট হয় না বা এত সরু হয় না, নদীর একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকবে। এই বৈশিষ্ট্য মনে হচ্ছে দিন যাচ্ছে আর হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে? এটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে স্যার। আস্তে ছোট কেন হচ্ছে? এটা তো আমাদের জন্য ছোট হচ্ছে। আমাদের জন্য ছোট হচ্ছে না, আমরা দেখেন নদীর আশেপাশে ভরাট করছি, আমরা ইটের দিয়ে বিল্ডিং বানাচ্ছি, সে করতে করতে নদী দখল করছি। এটাকে বলা হয় নদী দখল। আর গাছ লাগাচ্ছি। গাছ লাগাচ্ছি। এই যে নদী দখল যে করা হচ্ছে, এই নদী দখলের কারণে দিন যাচ্ছে আর পানির ধারণ ক্ষমতা, একটা নদীর যতটুকু পানি ধারণ ক্ষমতার কথা, এই ধারণ ক্ষমতাটা নষ্ট হয়ে যাচ্ছে। দিন যাচ্ছে আর পানি ধারণ ক্ষমতা কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আগে নদীতে স্যার মাছ মারতো, এখন আর কেউ ভুলেও নামে না। হ্যাঁ, পানি কি হচ্ছে, এই পানিটা কমে যাচ্ছে আমাদের। ফলে আমরা যখন পানির প্রয়োজন হবে, এই প্রয়োজন মতো আমরা পানি সরবরাহ করতে পারছি না। ফলে আমাদের দেশে খরা দেখা দিচ্ছে। এটা হচ্ছে 2 নাম্বার কারণ। আর একটা কারণ বলতে পারবেন কেউ?
আনিশা সুলতানা বলেন, উনি শুনতে পাচ্ছেন? আনিশা, জি স্যার, বললাম তো একটা। আপনি একটা বলছেন, ভুলে গেছিলাম। আর কাকে? মানুষই তো 4 জন রে। এখন আপনারা স্যার বই দেখে দেখে বলবে তাই পারেন না। আমি 4 জন মানুষ, আমি মনে করেন 8টা আপেল নিয়ে আসছি। এখন বলছি এই মুনি আপনাকে একটু আজকে আপেল খাওয়াবো। একটা কামরুলক দিলাম, একটা ঋতিক দিলাম, একটা আনিশাক দিলাম, একটা রাউজাক দিলাম। তারপরে দেখা যাচ্ছে আরো 4টা আছে। এখন আনিশাক বললে আনিশা মুনি আরেকটা নেন, আনিশা কি কোনোদিন বলবে স্যার একটা পয়সা নিব না? মোটেও না স্যার, মোটেও না, মোটেও না, হায় হায়। মোটেও বলবে না। এই ক্ষেত্রে আনিশা একটা আপেল এই হাত দিয়ে পিছনে রাখবে, স্যার আমি পাই না। আর একটা প্রশ্ন পর একটা প্রশ্ন করছি, স্যার আমি তো একটা বললাম আর পারবো না। আচ্ছা ওকে, এখন যেহেতু আনিশা একটা বলছেন, আমরা এখন প্রশ্ন করবো ঋতিকে একটা প্রশ্ন করবো। বলেন বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটা অন্যতম প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে খরা। এই খরার সৃষ্টির কারণ আরেকটা বলেন, আপনি যে কোনো একটা বলবেন। স্যার বই দেখে নলকূপ দেখে থেকে ভাবতেছে। বেশি ধুরু বলেন বলেন। স্যার স্যার বই আপাতত খুঁজতেছে স্যার। আচ্ছা না। আমি 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 একটা বলছি, দেখেন আমার সাথে একটু আপনারা একমত হতে পারেন কিনা একটু লক্ষ্য করবেন। আপনি কাইন্ডলি শোনেন, বাংলাদেশে যতগুলা নদী আছে প্রত্যেকটা নদীর উৎপত্তি স্থল কোথায়, এটা কি আপনারা বলতে পারবেন? স্যার ভারতে। হ্যাঁ, বাংলাদেশে যতগুলা নদী আছে প্রত্যেকটা নদীর উৎপত্তি স্থল হচ্ছে হিমালয় পর্বত বা ভারত। এই ভারতের থেকে নদীর পানিটা আমাদের বাংলাদেশে আসে এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কোথায় যায়? সাগরে, বঙ্গোপসাগরের। বঙ্গোপসাগরে। আচ্ছা ওকে, এখন প্রশ্নটা হচ্ছে বলেন, আমরা জানি প্রত্যেকটা দেশ আমরা নিজের চিন্তা করি, ভারত তার ব্যতিক্রম কিছু নয়, ভারত তো নিজের চিন্তা করে। এই জন্য দেখা যাচ্ছে যখন খরা দেখা দেয়, যখন পানির অভাব দেখা দেয়, তখন এই ভারত নদীর পানিটা ওরা কি করে বন্ধ করে দেয়? কি করে দেয়? বন্ধ করে দেয়। এই যে আমরা ফারাক্কার বাঁধ না কি যেন বলি না, তিস্তার যে পানি হ্যাঁ স্যার, ওটা বন্ধ, ফারাক্কা বাঁধ বন্ধ করে দেয় স্যার। বন্ধ করে দেয়, তখন আর বাংলাদেশে পানি আসতে পারে না, ফলে আমাদের পানির অভাব দেখা দেয়। বুঝতে পেরেছেন? বাংলাদেশে পানি কি হয়? অভাব দেখা দেয়। এটা না কত মিটিং হচ্ছে, কত কি হচ্ছে, পানি চুক্তি হচ্ছে যে এতটুকু পানি বছরে আমাদেরকে দিতে হবে, তাছাড়া আমাদের ফসলাদি হচ্ছে না, জমিতে চাষাবাদ করতে পারছি না। তারপরেও যতটুকু চেষ্টা করছে বাংলাদেশ সরকার পানি নেওয়ার জন্য, তারপরেও অতটুকু তো পাচ্ছে না, বুঝেন না? এই জন্য বাংলাদেশে খরা দেখা দিচ্ছে। এইটাও বাংলাদেশে খরার আর একটা অন্যতম কারণ। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা খরা জি সম্পর্কে স্যার। আলোচনা করলাম, 15 মিনিট হয়ে গেল আমরা খরা নিয়ে আলোচনা করছি। এখন আমরা একটা অন্য প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আলোচনা করবো। বলেন তো খরা ছাড়া আর কি প্রাকৃতিক দুর্যোগ আছে আপনাদের বই? স্যার ভূমিকম্প। বন্যা। বন্যা ভূমিকম্প, স্যার, ভূমিকম্প। ভূমিকম্প গতদিন আমরা অনেকটুকু আলোচনা করেছিলাম, আজকে আমরা স্যার সাইক্লোন এবার আলোচনা করবো। একটু দেখেন সাইক্লোন, আপনাকে বইয়ের 196 নম্বর পেজে আছে সাইক্লোন। এই সাইক্লোন শব্দটি এসেছে গ্রিক শব্দ সাইক্লোস। কি শব্দ? সাইক্লোস থেকে, যার গ্রিক অর্থ শব্দ ক্লোজ। কয়েল অফ স্নেক। কাকে বলবো? রাউজামণি, কয়েল অফ স্নেক মানে বুঝেন? সাপের কুণ্ডলী। সাপের কুণ্ডলী। সাপের কুণ্ডলী। আর সাইক্লোন যখন হয় তখন এরকম কুণ্ডলী আকারে ঘোরে না, এরকম জি স্যার। ঘোরে। ওই কুণ্ডলীর মধ্যে যে পড়বে সেই মনে করে কুণ্ডলীর সাথে উড়ে চলে যাবে। এখন কোনো কারণে যদি কুণ্ডলীর মধ্যে কামরুল এসে পড়ে, কোথায় যাবে? কামরুল খুঁজে পাওয়া যাবে না, এমনকি গুগলেও খুঁজে পাবে না। জি স্যার। সাইক্লোন। তাহলে স্যার আরেকবার বলেন, হ্যাঁ, স্যার আরেকবার বলেন, কি জানি বলছিলেন? কামরুল। এই 8টার খবর একবারে হয়, 2বার হয়। স্যার ফোন আসছিল স্যার, স্যার ফোন আসছিল। আমি কি করবো? কারণ 8টার সময় আবার রিপিট হবে, দেখেন। আচ্ছা, তাহলে সাইক্লোন বা ঘূর্ণিঝড় সম্পর্কে আমরা মোটামুটি বললাম। এই সাইক্লোন কাকে বলে সেটা বললাম, বা এই সাইক্লোন কিভাবে সৃষ্টি হয় সেটাও আমরা একটু জানবো। এখন বলেন তো সাইক্লোনটা সৃষ্টি হয় কেন, কিভাবে সৃষ্টি হয়? কেউ বলতে পারবেন সাইক্লোনটা কেন বা কিভাবে সৃষ্টি হয়? কে বলতে পারবেন? স্যার আমি পারবো না। রীতি পারবেন না? আমি তো আপনি বলিনি, আমি বলছি কি পারবেন।
নিম্নচাপের কারণে সৃষ্টি হয়। উচ্চচাপ। আনিশা বললেন? জি স্যার। হ্যাঁ, এখন আমি একটু বলি, একটা নিম্নচাপ, নিম্নচাপ মানে তো বোঝেন, এই যেমন আমি ছোট্ট করে বগুড়া শহর আছে না, এই বগুড়া শহরের আমাদের এখানে যে বায়ুমণ্ডলের চাপ আছে, এই চাপটা হঠাৎ স্যার কোনো কারণে, বলেন। আপনি কথা চেঞ্জ হয়ে গেল কেন ভয়েস? আমি একটু চেঞ্জ করলাম, সবসময় একই রকম কথা বলবেন, মাঝে মাঝে একটু চেঞ্জ করতে হয়, এই জন্য একটু স্যার চেঞ্জ। আমাদেরটা একটু করে দেন। আপনি শোনার ইয়াটা চেঞ্জ করেন, তাহলে দেখেন আগের মতো শুনতে পাবেন। স্যার কামড়ের গলাটা মেয়ে মানুষের করে দেন, তাহলে ভালো হবে। না না স্যার, না স্যার, মোটেও না। আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম, দেখেন যেটা আমরা আসল কথায় আসি সেটা আবার ফিরে আসি। তাহলে আমরা যেটা বলবো, সাইক্লোন কেন সৃষ্টি হয় এটার পিছনে আমাদের একটু আলোচনা। সাইক্লোনটা হচ্ছে নিম্নচাপের কারণে। আপনি যদি এক কথায় অ্যান্সার দিতে চান তাহলে বলবেন সাইক্লোন কিসের কারণে সৃষ্টি হয়? নিম্নচাপের কারণে সৃষ্টি হয়। এখন নিম্নচাপের কারণে কিভাবে সাইক্লোন সৃষ্টি হয় আমি সেটা একটু বলছি। দেখেন, আপনি হঠাৎ করে মনে করেন এটা বগুড়া শহর, মোটামুটি আমাদের এই শহরটা প্রাণের শহর বগুড়া শহর। এই বগুড়া শহরে বায়ুমণ্ডলের একটা চাপ আছে, কোনো কারণে, তাপের কারণে হোক, আবহাওয়ার কারণে হোক, বা আর্দ্রতার কারণে হোক, যে কোনো কারণে আমাদের এই ভূমণ্ডলের বাতাসের চাপটা হঠাৎ করে কমে গেল, শূন্যতা দেখা দিল। তো এখানে যদি বাতাসের শূন্যতা দেখা দেয়, তাহলে আশেপাশে যে ডিস্ট্রিক্টগুলো আছে বা আশেপাশে বাংলাদেশে আর যে জেলাগুলো আছে, ওই জেলাগুলোর থেকে বায়ুমণ্ডল বা বায়ু, এই বাতাস কি ওইখানে থাকবে না শূন্যতা পূরণ করার চেষ্টা করবে? বলেন তো। শূন্যতা পূরণ করার চেষ্টা করবে। শূন্যতা পূরণ করার চেষ্টা করবে। এই শূন্যতা পূরণ করার জন্য এই বায়ুটা কুণ্ডলী আকারে ঘুরতে 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 আমাদের এখানে চলে আসবে। কোথায় আসবে? যে অঞ্চলে চলে আসবে ওই অঞ্চলে আমরা কি বলি? সাইক্লোন দিয়েছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, সমুদ্রে যে সাইক্লোনের চিত্রটা মাঝে মাঝে আবহাওয়াবিদেরা দেখায় টিভিতে, অথবা আপনি ইন্টারনেটে দেখলেও দেখতে পারবেন। ওখানে কিন্তু দেখবেন এদের এরকম আস্তে আস্তে এরকম ঘোরে ঘোরে না, একটা কয়েলের মতো এরকম পাক খায়। এইটাই আমরা কি বলি? নিম্নচাপ বলে থাকি, অথবা আমরা কি বলবো? সাইক্লোন বলে থাকি। প্রচন্ড গতিবেগে চলে আসে। তবে এই সাইক্লোন হওয়ার জন্য আমাদের নির্দিষ্ট কিছু কারণ আছে। কি কি কারণে সাইক্লোন হতে পারে, এটা হচ্ছে বৈশ্বিক কারণ। এটার দিকে আমরা অতটা যাব না, আপনাদের বই অতটা আলোচনা করার কিছু নেই। তবে কেন সাইক্লোন হয় বা সাইক্লোন জিনিসটা কি, এটা বাংলাদেশে কোন কোন সালে সাইক্লোনটা সবচেয়ে বেশি হয়েছিল এবং এর ক্ষতিকর প্রভাবগুলো কি, এগুলো আপনারা একটু পড়বেন। যেমন এখানে লেখা আছে, দেখেন 2009 সালের সাইক্লোন হয়েছিল একটা সিডর। কত সালে হয়েছিল? 2009 সালে সিডর। হ্যাঁ, মোটামুটি ছোট ছিলাম, তারপরে মনে হচ্ছে যে এই কয়েকদিন আগে মনে হয় সিডরটা হয়ে গেল। অথচ দেখেন সেই 2009 সালে, প্রায় 12 বছর হয়ে যাচ্ছে, প্রায় মানে 12 বছর বেশি হয়ে যাচ্ছে আর কি। তোর মায়ের পেটের কোলে এই সিডরের সময় বাংলাদেশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। এখানে লেখা আছে প্রায় 7,000 লোকের প্রাণহানি ঘটেছিল। কত বলেন? 7,000। এখানে লেখা আছে 2009 সালে সাইক্লোন সিডর এবং আইলাতে যথাক্রমে সিডরে 10,000 আর আইলাতে 7,000 লোকের প্রাণহানি হয়েছিল। বুঝতে পেরেছেন? সিডরে কত? 10,000 এবং আইলাতে হয়েছিল 7,000 লোকের প্রাণহানি ঘটেছিল। এই মোটামুটি আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যের আলোকে আমরা এটুকুই বলতে পারছি। আচ্ছা, এরপরে দেখেন এই দুটি সাইক্লোনের আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় 1.7 বিলিয়ন এবং 600 মিলিয়ন মার্কিন ডলার। তাহলে বাংলাদেশে কত ক্ষয়ক্ষতি হয়েছিল। আচ্ছা, যাই হোক, ওকে। তাহলে আমরা এখন পরবর্তীতে যে সাইক্লোন সৃষ্টির কারণ আছে এবং এই সাইক্লোন সৃষ্টি হলে আমাদের করণীয় কি, এটা মোটামুটি এখানে লেখা আছে। এটা আপনারা একটু ভালো করে পড়বেন। আমরা যে বাড়িঘর বানাবো উপকূলীয় অঞ্চলে, এই বাড়িঘরগুলো ঠিক মতো যাতে সাইক্লোন প্রতিরোধ করার মতো ব্যবস্থা থাকে, অথবা সাইক্লোন প্রতিরোধের পূর্বাভাস আমরা যখনই পাবো তখনই আমরা নির্দিষ্ট আশ্রয় কেন্দ্রে চলে যাব। নিম্নচাপ সৃষ্টি হলে আকাশে বাতাস দেখা যাচ্ছে, আশেপাশে বাতাস যেখানে ছুটে আসছে, বাড়তি তাপমাত্রার কারণে এরকম সৃষ্টি হতে পারে। এই 1991 সালে বাংলাদেশে যে সাইক্লোন হয়েছিল, সবচেয়ে বড় সাইক্লোন, এখানে বাতাসের বেগ কত ছিল বলতে পারবেন? এটা মানে গতদিন না কবে যেন আলোচনা করলাম যে স্যার সামনের দিনে আলোচনা করছেন। হ্যাঁ, 63। যদি 63 কিলোমিটার হয় তাহলে সেটাকে আমরা সাইক্লোন বলবো, কিন্তু 1991 সালে যেটা হয়েছিল সেটা হয়েছিল 225 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছিল। কত? 225। এটাই সর্বোচ্চ সাইক্লোন ছিল। এখন প্রশ্নটা হচ্ছে, এখানে একটা প্রশ্ন করা আছে আপনাদের বইয়ে, দেখেন সাইক্লোন থেকে রেহাই পাওয়ার কি কোনো উপায় আছে, এবং এই যদি সাইক্লোন থেকে আমরা রেহাই পাই তাহলে আমাদের কি করণীয় বা কি করলে আমরা সাইক্লোনের হাত থেকে রক্ষা পাবো।
এখানে দেখেন একটা সুন্দর কথা লেখা আছে রাসায়নিক, মানে আমরা কেমিস্ট্রির কিছু জিনিস নিয়ে আসছি। সিলভার আয়োডাইড AgI, এখানে বলা হয়েছে বাতাস যখন উত্তপ্ত হবে, সমুদ্রের পানি যখন উত্তপ্ত হবে, তখন এই সিলভার আয়োডাইড বাতাসের বা পানির সাথে যদি মিশ্রিত করা হয়, তাহলে সেই পানিটা কি হয়ে যাবে, শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, ফলে সাইক্লোন হওয়া মোটামুটি রোধ করা সম্ভব হবে। এরকম অনেকগুলা কারণ লেখা আছে আপনাদের বইয়ে, আপনারা একটু এইগুলা একটু সুন্দর করে পড়বেন। সাইক্লোন কেন হলো, সাইক্লোন কিভাবে হয়, এই সাইক্লোন থেকে আমরা আমাদের ক্ষয়ক্ষতিকে কিভাবে, আমাদের সম্পদকে কিভাবে রক্ষা করতে পারি, আদার্স কিছু জিনিস আছে, এই জিনিসগুলো আপনারা একটু ভালো করে পড়বেন। সাইক্লোন এটা বাসায় পড়বেন। আচ্ছা, এরপরে যে আলোচনা করবো সেটা হচ্ছে সুনামি নিয়ে একটা আলোচনা করবো। সুনামি, এটা আমরা গতদিন আলোচনা করেছিলাম বা তার আগের দিন হয়তো আলোচনা হয়েছিল। এই সুনামি কথার অর্থ কি? বন্দরের ঢেউ। হ্যাঁ, এটা কমন প্রশ্ন রে, বলতে বলতে তো মুখস্থ হয়ে গেছে। সুনামি কোন দেশের শব্দ আনিশা? জাপানি। জাপানের শব্দ সুনামি। ওয়াংসুং পুং, মানুষের নাম থাকে না জাপানি, যেমন হ্যাঁ স্যার। আনিশার নাম যদি জাপানি হতো তাহলে কি হতো, ওয়াংচং পুং। আমি তখন কি বলতাম, স্যার আমার ডাক নাম হচ্ছে জাপানিতে টোকুরিকা, সেটা জানেন? তো পুরিকা। হ্যাঁ, টোকুরিকা। আপনি এটা ইয়ে করে দেখছেন না? অনেকে দেখি এই জিনিসটা দেখে জাপানি শব্দ জি স্যার, মজা লাগে। মিল করে। হ্যাঁ, আমারটা একটু দেখেন তো উনি একটু যদি স্যার আমারটা একটু কেমনে দেখবো? আচ্ছা দেখুন। আমি আনিশার কাছ থেকে দেখে নেব। আমিও তো তোমারটা তো শুনবো কালকে। কামরুল একটু আচ্ছা দেখো ঠিক তো। আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে সুনামি শব্দের অর্থ, এই সুনামি বানানটা মনে হয় ধরছিলাম রাহুল? জি, সুনামি বানানটা কি আমি ধরছিলাম? আমাকে তো ধরেননি। আপনাকে এখানে স্যারের বিশেষত্ব সামনে টি আছে, এটাই। এই তো টি আছে বলছিলাম না, এটা একটু আনকমন টাইপের বানান। সুনামি, জি এন স্যার। হ্যাঁ স্যার, এটা ধরছিলেন, গত দিনে ধরছিলেন স্যার। আমি ওই যে টি দেখে আমি ইয়ে করছি স্যার, পারছিলাম না উচ্চারণে। এইটাই সুনামি, এটা মাঝে মাঝে পরীক্ষা আসে। সুনামি সুনামি কি রকম হয় আপনারা একটু দেখে নেবেন। সুনামি স্পেলিংটা কি রকম বা কি রকম টাইপের স্পেলিংটা আসে। সুনামি স্যার, সুনামি অর্থ এস আসবে প্রথমে, আমরা সাধারণত জানি, কিন্তু টি আসলো কেন স্যার? এরে বাবা, আমি আপনাকে বলছিলাম না, এই ভাষাগুলো তো আর বাংলাদেশের ভাষা না, এটা জাপানি ভাষা। জাপানি শব্দ ওরা এখন কিভাবে স্পেলিং করেছে সেটা তাদের ব্যাপার। আমাদের কাছে যেটা মনে হয়েছে যে সুনামি এসইউ হওয়া উচিত ছিল, কিন্তু আসলে হয়তো হ্যাঁ স্যার। ওখানে ভিন্ন আছে, ওরা তো ওইভাবে ওটা ব্যাখ্যা করছে। ইংলিশের ভাষা বোঝেন না, এই যুবরাজ বানান কি রে, ওয়াই দিয়ে শুরু হয়েছে, যুবরাজ কি ওয়াই দিয়ে শুরু হয়? না ইব্রাজ, স্যার। ইব্রাজ তো না। স্যার ওটা হিন্দি উচ্চারণ হচ্ছে ইউভরাজ, ওই জন্য। বুঝতে পারছেন? তাহলে ওইটা দেখে যদি বলেন স্যার ওখানে ওয়াই ব্যবহার করলো কেন, তাহলে তো সমস্যা। হ্যাঁ, রাহুল কিছু বলছেন? না স্যার। আপনি আশেপাশে কেউ বলছে, আম্মু মনে হয় কথা বলছিল। আচ্ছা, আম্মু আম্মু হ্যাঁ, এখন দেখেন আমাদের এই যে এখানে আপনাদের বইতে একটা চিত্র দেওয়া আছে, আপনারা একটু লক্ষ্য করবেন এই সুনামি সম্পর্কে অথবা সিডর সম্পর্কে, এগুলো যদি আপনারা নিজের চোখে দেখতে চান তাহলে আপনারা ইন্টারনেটে গুগলে ঢুকে সার্চ দিবেন, সুনামি লেখা সার্চ দিবেন, দেখবেন যে বড় বড় সুনামি আসবে। এই সুনামিগুলা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে কিভাবে এই সুনামিগুলা বাংলাদেশের লোকালয়, বাংলাদেশ সহ পৃথিবীর লোকালয়গুলোকে তছনছ করে দিয়ে যায়। কত ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। এই সুনামির হাত থেকে মানুষদের রক্ষা করা আসলে কত কঠিন একটা জিনিস, আমাদের সম্পদ রক্ষা করা কত কঠিন ব্যাপার। এই দুর্যোগগুলো আমাদের মানে আমাদের জীবনে যেন না আসে, আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করবো, আপনারা সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। এরপরে সবশেষে যেটা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি। আমরা মনে হয় অ্যাসিড বৃষ্টি সম্পর্কে আলোচনা করেছিলাম, আপনাদের কাছে মনে আছে কিনা জানি না। অ্যাসিড বৃষ্টি নিয়ে আমরা আলোচনা করেছিলাম এর আগে। অ্যাসিড জি বৃষ্টি স্যার, করছিলেন। বাতাসে বিভিন্ন ধরনের অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এগুলো যদি বেশি হয় তাহলে বৃষ্টির পানির সাথে যুক্ত হয়ে এগুলো অ্যাসিড উৎপন্ন করে, এবং এই অ্যাসিডটাকে আমরা কি বলবো, অ্যাসিড বৃষ্টি বলবো। সবসময় একটু মাথায় রাখবেন, এটাকে আমরা কি বলবো, অ্যাসিড বৃষ্টি বলবো। এই অ্যাসিড বৃষ্টি কোন কোন, সব অঞ্চলে কিন্তু বেশি অ্যাসিড বৃষ্টি হয় না। যে যে অঞ্চলে দেখবেন গাছপালার পরিমাণটা কম আছে, অথবা যে অঞ্চলে দেখবেন কলকারখানার পরিমাণটা বেশি আছে, ওই সকল অঞ্চলে অ্যাসিড বৃষ্টিটা বেশি হয়। অথবা যেখানে আগ্নেয়গিরির অগ্ন্যানুপাত বেশি হয়,
ওই অঞ্চলগুলোতে অ্যাসিড বৃষ্টির পরিমাণটা বেশি হয়। এখন এই অ্যাসিড বৃষ্টির আমাদের কি কি ক্ষয়ক্ষতি হয় আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, কোন একটা বই পুস্তকে দেখেন পড়া আছে অথবা ইন্টারনেটে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন অ্যাসিড বৃষ্টির কারণে বাংলাদেশ না ওই ভারতের মধ্যে যে একটা তাজমহল আছে, নাম শুনেছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। হয়েছিল অ্যাসিড বৃষ্টির জন্য। তাজমহলের যে উপরে পাথরের ইয়েটা আছে এটাও ক্ষতিগ্রস্ত হয়েছিল, আপনাদের বইতে দেওয়া নাই কিন্তু কোন একটা বই আমি দেখেছিলাম অ্যাসিড বৃষ্টির জন্য কত ক্ষয়ক্ষতি হয় সেটা ওখানে লেখা ছিল। আচ্ছা, এটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির ক্ষয়ক্ষতির পরিমাণ। আপনাকে একটা কাজ দিব, সামনের দিনের জন্য একটা কাজ দিব। আপনারা তো সবাই মোটামুটি অনলাইনে ক্লাস করেন, আপনাদের বাসায় সবাই মেগাবাইট কিনা আছে। আপনাকে একটা কাজ দেবো, সেটা হচ্ছে বাংলাদেশ তো না সরি মানে সারা পৃথিবীতে সপ্তম আশ্চর্য ছিল, এটা কি জানেন? আশ্চর্য জিনিস কয়টা ছিল বলেন? 7টা ছিল না? জি স্যার। এটা সম্পর্কে কি আপনাদের জানা আছে? যেমন চীনের প্রাচীর একটা ছিল, তাজমহল একটা ছিল, এগুলো হচ্ছে আশ্চর্য জিনিস। সারা পৃথিবীতে 7টা আশ্চর্য জিনিস ছিল এই আছে, এবং এই আশ্চর্য জিনিস সম্ভবত চেঞ্জ হয়ে গেছে। মানে সপ্তম আশ্চর্য আগে যে 7টা ছিল 8টা এখন মনে হয় নেই, 2-1টাকে একটু চেঞ্জ করা হয়েছে। এটা আপনি একটু লেটেস্ট যদি আমাকে একটু জানাইতে পারেন, সামনে দিন একটু জানাই দিবেন তো উনি। এটা কোনো তাই কই দেখবো? গুগলে? কই দেব মানে গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিলে তো পাবেন। গুগলে? হ্যাঁ ঠিক আছে স্যার। এটা একটু সার্চ দিয়ে সামনে দিন আপনারা আমাকে একটু জানাই দিবেন যে এই সপ্তম আশ্চর্য জিনিসটা কি কি করা আছে, ওটা আছে আর কোনটা কোনো নতুন অ্যাড হয়েছে কিনা। মানে আপনি এটা একটু করলে আমার একটু সুবিধা হয়। আমাকে স্যার আমি শুনলাম স্যার সামনে কিছুদিন আগে স্যার একটা মেয়ে নাকি হচ্ছে কোন জানি গ্রহে যেতে চাইছিল, সে কি গেছে স্যার? ওইটা জানেন আপনি কি করবেন? ভাইয়া স্যার আপনি বলছিলেন গল্প। হাসতেছি না। আপনি ইন্টারনেটে সার্চ দিবেন তাহলে পেয়ে যাবেন, বুঝতে পেরেছেন? ও আচ্ছা। ঠিক আছে, তাহলে জি আমাদের স্যার। মোটামুটি অ্যাসিড বৃষ্টি হয়ে গেল, অ্যাসিড বৃষ্টি কেন হয় সেটা হয়ে গেল। তারপরে ভূমিকম্প আছে, ভূমিকম্প তো গতদিন পড়াইছিলাম কিভাবে ভূমিকম্প হলে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, আমাদের আমাদের সম্পদটাকে রক্ষা করতে পারি, এগুলো মোটামুটি পড়াইছিলাম। এরপরে আছে ভূমিকম্পের আগে কি কি করণীয় আছে, ভূমিকম্পের পরে কি কি করণীয় আছে। এই তো মোটামুটি প্রাকৃতিক দুর্যোগ আপনাকে বইয়ে এই কটা জিনিস আলোচনা করা আছে। এই কটা জিনিস ভালো করে পড়বেন, সুন্দর করে পড়বেন, আশা করি পরীক্ষায় তাহলে আপনারা পারবেন এবং বিষয়গুলো সম্পর্কে আপনারা জানতে পারছেন। আর কোনো আলোচনা বিষয় থাকলো আজকে? না স্যার। স্যার মানে তাহলে এখন বলেন তো আমরা আগামী কালকে কি আলোচনা করবো নি? কি করব? তাহলে যে আপনি কাল কি জানি বলছিলেন না এই স্পিনে কি জানি, স্যার ওটা তো আজকে করার কথা ছিল, কেমন মনে হচ্ছে? ও পিএইচ। পিএইচ। আচ্ছা স্যার ওটা তো আজকে আলোচনা করার কথা ছিল স্যার। রাহুল আমাকে একটু মনে করে দিবেন যে আমরা আগামী কালকে পিএইচ পড়াবো। পিএইচ। আচ্ছা স্যার। রাহুল ঠিক আছে স্যার। স্যার আদাব। আচ্ছা মনি আদাব, আমার টাইম মোটামুটি শেষ হয়ে গেছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনিশা মনি আমার জন্য একটু দোয়া করেন। আচ্ছা স্যার। আচ্ছা উনি করোনা। সবাই সবার জন্য দোয়া করো, সবাই সুস্থ থাকে, ভালো থাকে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার।